নমস্কার সুজিতা, অনেকটাই বাটন লাগালো আমাকে, বুঝতেই পারছি। সরি, আমি প্রথমে ক্ষমা চেনি না, অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু এটা সত্যি ইচ্ছাকৃত ভাবে ছিল না। এবং আমার ব্লক সভাপতিও জানতেন নাকি যে 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 পাড়ায় যাচ্ছি, যে যে অঞ্চলে আমরা যাচ্ছি, সেই অঞ্চলে সভা একটা সভা, কিন্তু সারা রাস্তা জুড়ে ছোট ছোট আরো 50টা সভা, মানে প্রত্যেকটা বুথে মানে মাইকিং করে রাখা হয়েছে, নামতে হচ্ছে। তারপরে মন্দিরগুলো আছে অনেকগুলো, মানে প্রত্যেকটা গ্রামের মন্দিরে মোটামুটি আপনারা যদি জিজ্ঞেস করেন পাঁশকুড়ায় এই রাস্তার মধ্যে কতগুলো মন্দির আছে, কতগুলো হনুমান মন্দির আছে, কতগুলো মা শীতলা মায়ের মন্দির আছে বলে দিতে পারে। তো সবাই আপনার সবারই এটা মেটাতে মেটাতে অনেকটাই দেরি হয়ে গেল, এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এটাও সত্যি টানা 3 মাস ধরে আমরা প্রচার করছি, গরম কখনো বৃষ্টি। আমার নর্মালি শরীর খারাপ হয় না, একটা হচ্ছে ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। আজকে হয় না এক একটা সময় আমার দুপুর থেকে মাথা তুলতে পারছি না, মানে এতটাই বেশি মাথা ব্যথা করছে। তার জন্য সুবিধাকে বললাম, আমি কোনোদিনও বলি না, কিন্তু আজকে একটা ক্যান্সেল করে আমরা যদি 23 তারিখটা করতে পারি তারপরে যা হয়। তো এতগুলো মানুষের ভালোবাসা ছিল বলে আরো সুস্থ হয়ে পড়লাম, সেটা টপিক নয়। ভীষণ ভালো লাগছে এখানে এসে, এবং রাত্রে 9টা বাজে, যেই সময়টা 5:30 6টায় শুরু হওয়ার কথা ছিল, এতক্ষণ আপনারা ওয়েট করছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতটা সময় ধরে ধৈর্য ধরে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। না বললেই নয় এখানকার এই অঞ্চলের হাওড়ের আমাদের নেতা কর্মীদেরকে, কারণ অনেকটাই যুদ্ধ এখানে নিজের অস্তিত্ব রাখার জন্য। তো আমার মন থেকে ধন্যবাদ আপনাদের সকলকে এই সংগঠনকে ধরে রাখার জন্য, এবং মানুষের মধ্যে দলের প্রতি যে বিশ্বাসটাকে অটুট রাখার জন্য, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জন্য আমি সবসময় বলি যে আমাদের গর্বই হচ্ছে আমাদের সংগঠন, আমাদের কর্মীরা, যারা যদি চায় 42টা সিট দলকে জিতিয়ে দিতে পারে। তো সেটাই হচ্ছে আমাদের গর্ব, সেটাই হচ্ছে আমাদের সমস্ত কিছু। চলে আসি 25শে মে আমাদের এখানে নির্বাচন, আর মাত্র 1 সপ্তাহ বাকি। মনে হচ্ছে না তাড়াতাড়ি ইলেকশনটা শেষ হোক। প্রত্যেকদিন নিউজে এ ওকে গাল দিচ্ছে, এ ওকে আক্রমণ করছে, শুনে শুনে মাথা খারাপ হয়ে গেছে। হয়েছে কি না? হ্যাঁ, এটা আমারটা রোজই আমার গাল শুনতে। বিরোধী দলের প্রার্থী রোজ সকাল বিকেল আমাকে আক্রমণ করে, তো আমার অভ্যেস হয়ে গেছে। এটা সুবিধা বললো না, না শত্রুতা হওয়ার জন্য তো অর্জন মানে কি বলে কামাতে হয়, কাকে আমি শত্রু বলবো, কাকে আমি কি বলবো, যাকে সেটা পরের কথা। 25শে মে আমাদের এখানে নির্বাচন। আমি আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, হাওড়ে আপনাদের ভোট চাইতে আসিনি, যেটা চাইতে এসেছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, সবচেয়ে বেশি জরুরি যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে এতগুলো মানুষের আশীর্বাদ, এতগুলো মানুষের ভালোবাসা। এটা যদি পেয়ে যাই, শুধু এই নির্বাচন নয়, জীবনের যে কোনো লড়াই, যে কোনো বিপদে আপদে আমি জিতে যাব, যদি আপনারা আমার পাশে থাকেন। আপনার পাশে থাকবেন তো? সঙ্গে আছেন তো? ধন্যবাদ। আমি জোর করে কোনোদিন ভোট চাই, 10 বছর হয়ে গেল আমার। আমি কোনোদিন আমার ইলেকশন বা দলের ইলেকশন, আমি শুধু সবসময় দলের কথা বলি, নিজের মনের কথা বলি, আপনার ভোট দিয়ে দেন। কারণ আমি সবসময় বিশ্বাস করি কি ভোটটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা যাকে পছন্দ করবেন, যাকে ভালোবাসবেন, যাকে বেশি বিশ্বাস করবেন, তাকেই ভোটটা দেবেন, এটাই হওয়া উচিত। কিন্তু দেবার আগে ভাববেন সেই দল এবং সেই প্রার্থীটা কতটা ভালো, কতটা খারাপ, ধর্ম নিয়ে রাজনীতি করে কিনা, মানুষকে ভালো রাখা রাজনীতি করে কিনা, আপনাদেরকে নিয়ে ভাবে কিনা, তবে কি ভোটটা দেবেন। আমি একটু আগে যেটা বললাম, সুইটাও তাই বললো কি আমি বিরোধী দলকে ছোট করে নিজের দলকে বড় করাতে একদমই পছন্দ করি না। আমি বিরোধী দলের প্রার্থীকে ছোট করে নিজেকে বড় করা একদমই সেই পক্ষে নয়। আমি আমার দলে কিছু কথা রাখবো, আমি তারপরে আমার কিছু কথা রাখবো আপনাদের সামনে, তারপরে আপনার বাড়ি থেকে বিচার করবেন, ভাববেন। কালকে সকাল, এখন 1 সপ্তাহ বাকি আছে, 25শে মে, ততক্ষণে আপনাদের কাছে 1 সপ্তাহ ডিসাইড করবেন কাকে আপনারা ভোটটা দেবেন। চলে আসি আমার দলের কথা। তৃণমূল কংগ্রেস 13 বছর ধরে রাজ্য সরকারে আছে। আমি 13 বছর জন্য বলবো না, 13 বছরটা বলবো না, আমি 2-3 বছর আগের কথা বলি। আমার এখনো মনে আছে, দিদি আপনারা সবাই জানেন দলের হয়ে আমাকে বিভিন্ন জায়গায় প্রচারে যেতে হয়। যেমন কালকে সকালে মেদিনীপুর যাবো জুমদির প্রচার করার জন্য। তো 2021-এ যখন বিধানসভা নির্বাচন হচ্ছিল, তখন আমরা যখন গ্রামে গ্রামে যাচ্ছিলাম, দিদি আমাদেরকে বলেছিল কি 2টো প্রকল্প আমরা নিয়ে আসবো জেতার পর। আমি দিদিকে বললাম এটা কি সম্ভব, মানে এটা সত্যি হবে?
হ্যাঁ দেব, হবে, কেন হবে না? আমরা গেলাম মানুষের কাছে, বললাম যে আপনারা যদি ভোট দেন, এবারে যদি আমাদের সরকার আবার আসে, তাহলে আমরা দুটো প্রকল্প নিয়ে আসবো। একটা প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভান্ডার, আর একটা প্রকল্পের নাম ছিল স্বাস্থ্য সাথী কার্ড। আপনারা বিশ্বাস করলেন, কিন্তু বিরোধী দল বিশ্বাস করলেন না। তারা ভাবলেন এটা লক্ষ্মীর ভান্ডার নয়, এটা ঢপের ভান্ডার। এইগুলো শুধু ভোটের ললিপপ, প্রতিশ্রুতি। ভোটে জিতবে, পালিয়ে যাবে, আর এইসব লক্ষ্মীর ভান্ডার সান্ডার হবে না। আমার তখন মনে হয়েছে না না, ওরা ভুল নয়, ঠিকই বলেছেন। কারণ ভারতবর্ষে এটাই তো হয়ে এসছে। ভোটের আগে অনেক বড় বড় কথা বলা হয়, ভোট যেতে তার কথাও চলে যায়, মানুষকেও দেখা যায় না, এবং কোনো প্রতিশ্রুতিও কাজ করে না। যেমন দু চারটে এক্সাম্পল নিয়ে যদি বলি, দু চারটে উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তারা বলেছিল এইসব লক্ষ্মীর ভান্ডার হবে না। তারা ভুল নয়, এই কারণে ভুল নয়, কারণ 2014 আগে যখন ওনারা কেন্দ্র সরকারে আসার সময় ওনারা বলেছিলেন প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে। এসছে? বলেছিল প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে। এসছে? হয়েছে? 2 কোটি চাকরি তো দূরের কথা, আজকে দেশে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় নেমে গেছে। ওনারা 2014 আগে বলেছিলেন যে গ্যাসের সিলিন্ডারের দাম 400 টাকা করে দেবো, কিন্তু আজকে 2024-এ সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1100 টাকা। ওনারা 2014 আগে বলেছিলেন যে গ্যাস ডিজেল পেট্রোল দাম কি এত বেশি, কি 60 টাকা কেন হবে, আমরা সরকার এলে 40 টাকা 50 টাকা করে দেবো, লিখে রাখবেন। 2014-তে সেটা বলেছিলেন, আজকে 2024-এ সেই ডিজেল আর পেট্রোলের দাম হচ্ছে 100 টাকা, 110 টাকা। তো ওনারা যখন বলছেন যে লক্ষ্মীর ভান্ডার হবে না, তারা ওদের কোন দোষ নেই, কারণ তারা কোনো কথা রাখতে পারেননি। তারা ভেবেছিলেন আমাদের দল তাই করবে, কিন্তু না, আমাদের দল সেটা করেনি। আপনারা বিশ্বাস করে প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি সিট পেয়েছিল, এবং দিদি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেন, এবং শপথ নেবার 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করা হয়েছিল। এবং যেই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হয়েছে। এবার আপনারা বলুন, কোন দলকে আপনারা বিশ্বাস করবেন? যেই দল মানুষকে কথা দেয় ভোটে যেতে এবং কথা রাখে, সেরকম দল, না আরেকটা দল আছে যে শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে, কে হিন্দু কে মুসলমান। আমি তার আগে একটা কথা পরিষ্কার করে দিই, আমার কেউ শত্রু না। হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেসে আছি বলে অন্য দলরা আমার শত্রু, অন্য দলের প্রার্থীরা আমার শত্রু না। আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না। সমস্ত দলের একটাই কাজ, মানুষকে বাঁচিয়ে রাখা। সমস্ত দলের একটাই কাজ, মানুষকে এক রাখা। সমস্ত দলের একটাই কাজ, মানুষকে এগিয়ে নিয়ে গেলে দেশটা এগোবে, তো মানুষকে বাঁচিয়ে রাখা। তো আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি। চলে আসি, আজকে রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে, কে হিন্দু কে মুসলমান, যত বেশি ভাগ করবে তত বেশি ভোট বাড়বে, এইটা আজকাল রাজনীতির মানসিকতা হয়ে গেছে। কিন্তু আমার দল সেটা করে না। এই কারণে করে না, যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল, তখন দিদি এইটা বলেনি এই লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য, বা সবুজ সাথী প্রকল্পটা শুধুমাত্র মুসলিমদের জন্য, বা স্বাস্থ্য সাথী কার্ডটা এটা ওই ধর্মের জন্য বা এই ধর্মের জন্য। না 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 না, আমাদের সমস্ত প্রকল্প প্রত্যেক কটা বাংলার মানুষের জন্য, বেঁচে থাকার জন্য এবং তাদেরকে ভালো রাখার জন্য। এখানে কোনো হিন্দু বা কোনো মুসলমানের জন্য আলাদা করে নয়, এটা প্রত্যেকটা মানুষের জন্য। এইটাও শুধু নয়, লক্ষ্মীর ভান্ডার হোক বা স্বাস্থ্য সাথী কার্ড হোক, কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, বা যে কোনো প্রকল্প হোক, কৃষক বন্ধু হোক, যে কোনো প্রকল্প হোক, হিন্দু মুসলিম তো দূরের কথা, এই প্রকল্পগুলো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য নয়। এই প্রকল্পগুলো যারা বিজেপি হয়ে ভোট দেয় তাদের জন্য, যারা সিপিএম কে ভোট দেয় তাদের জন্য, এবং যারা কংগ্রেসকে ভোট দেয় তাদের জন্য এই সমস্ত প্রকল্পগুলো, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য নয়। এইটাই তো কাজ দলের। একটা রাজনেতার কাজটা কি? কি শুধু নিজের দলের লোকগুলোকে বেছে বেছে তাদেরকে সমস্ত প্রকল্পগুলো দেয়া, যারা আমাদের ভোটার, এই অঞ্চলটা আমরা জিতেছি, শুধু এই অঞ্চলে কাজ করবো, অন্য অঞ্চলে কাজ করবো না না না, সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে একটা দলের কাজ। তো সেই দলেই আমি আছি। আমি এটাও বলছি যে সব ভালো নয় কোন দলের, আমার দলে অনেক কাজ বাকি রয়ে গেছে, অনেক রাস্তা হয়েছে, অনেক রাস্তা করা বাকি আছে।
সকাল থেকে আমি অনেক জায়গায় গেছি, অনেক ব্রিজ করা বাকি আছে, কিন্তু অনেক ব্রিজ হয়ে উঠছে। তো আমাদের 10-13 বছরে আমরা অনেক কাজ করেছি, কিন্তু অনেক কাজে আমরা পিছিয়েও রয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমাদের ইচ্ছে বা আমাদের চেষ্টার মধ্যে কোনো খামতি নেই। আমরা সমানে চেষ্টা করে যাচ্ছি কিভাবে আপনাদেরকে আরো বেশি ভালো পরিষেবা দেওয়া যেতে পারে। এবার আমি আমার কথা বলি। 2013-তে 14-তে আপনারা আমাকে বিপুল ভোটের জন্য জিতিয়েছিলেন। আমি তখন রাজনীতি জানতাম না, কারণ দিদি হঠাৎ করে আমার নাম ঘোষণা করে, তারপর দিন আমি হঠাৎ করে রাজনীতি চলে এলাম। আমি জানতাম না কতগুলো সিট হয় সংসদে। আস্তে আস্তে শিখলাম, যেটা কিন্তু একটা জিনিস জানতাম যে এই ঘাটালে বন্যাটা সবচেয়ে বড় সমস্যা, জিতলে আগে এটাকে ঠিক করতে হবে। এবং আমি সেই প্রতিশ্রুতিও দিয়েছিলাম যে সংসদে আমি গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো। এবং আপনারা দেখেছেন 10 বছর আমি অনেকবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম। এবং আমার লাস্ট বক্তৃতা কিছুদিন আগেকার, যেদিন আমার শেষ দিন ছিল সংসদে, শেষ দিন যেদিন পার্লামেন্টে ছিল, সেই দিনও আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই বলেছিলাম এটা কোনো টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেসের লড়াই নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের লড়াই, তাদের বেঁচে থাকা লড়াই। এইটাকে রাজনীতি রং দিয়ে আটকে রাখবেন না। কে জিতবে কে হারবে আমরা জানি না 2024-এ। যেই জিতুক না কেন, অন্তত ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন করে দেয়। এটাই আমার শেষ বক্তৃতা ছিল। আর এটাও বলেছিলাম, আমি থাকি বা না থাকি রাজনীতির মধ্যে, কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্র সবসময় আমার মনের মধ্যে থাকবে। এবং যেই কথাটা আমি 2014-তে দিয়েছিলাম, 2024-এ সেটা করতে চলেছি। আমরা সবাই জানেন, দিদিকে বলে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা স্যাংশন করিয়েছি। দিদি নিজেও এসে আরামবাগ, কালকে দাসপুর ঘাটাল এসছেন, এবং পরশুদিন আবার পাশ করে আসছেন। তিনি নিজে কথা দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে। বিরোধী দল বলছে যে এটা আবার ভোটের ভাবটা, এটা হবে না, মুক্ত। আমি একটাই কথা বলবো, যে মহিলা, যে রাজ্য সরকার 20,000 কোটি টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার চালাতে পারে, সে 1500 কোটি টাকা দিয়ে একটা ঘাটাল মাস্টার প্ল্যান বানাতে পারে না। আমি এটুকু বলবো যে আমি 10 বছর ধরে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। করোনার সময়, লকডাউনের সময় আমাদের পাশ করে অনেক ভাই বোনেরা অন্য রাজ্যে আটকে ছিল। তাদেরকে বাড়ি ফেরানো থেকে, হসপিটাল অ্যাডমিশন থেকে আরম্ভ করে তাদের বাড়িতে খাবার পৌঁছানো, তখন অক্সিজেন সিলিন্ডার তাদের বাড়িতে পৌঁছানো থেকে সমস্ত কিছু আমি একা না, আমার দলের কর্মীরা আমাকে সাহায্য করেছেন। আমরা সবাই মিলে রাস্তায় ছিলাম, যাতে মানুষ যখন অসুবিধার মধ্যে ছিল সবচেয়ে বেশি, যখন লকডাউনের মধ্যে তাদের বাড়িতে রাশন পৌঁছতে পারতো না, আমাদের দলের প্রত্যেকটা কর্মী নিজের জীবনকে ভয় না পেয়ে, নিজের পরিবারের কথা না ভেবে বাংলায় ঝাঁপিয়ে পড়েছিল, যাতে বাংলার মানুষ পরিষেবা যেন পায়, বাংলার মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। এটাই হচ্ছে একটা দলের ধর্ম। আমি বিরোধী দলকে আক্রমণ করবো না, কারণ এটা সত্যি বিশ্বাস করে যে যত বেশি আক্রমণ তত বেশি ও ভোটে জিতবে। ও সত্যি এটা বিশ্বাস করে, যত বেশি উচ্চবাচ্য কথা বলবো, যত বেশি কথা বলবো, ও তত বেশি ভোটে জিতবে। আর ও ভুলো না এটা, কারণ ভারতবর্ষের জুড়ে তাই হচ্ছে। এ বলছে, ও কালকে দেখলাম অভিজিৎ গাঙ্গুলি দিদিকে বললো কত টাকায় বিক্রি হয়, এইসব নিয়ে বিভিন্ন রকম ভাবে চলছে। কারণ তিনি ভাবেন কি এসব কথা বললে তারও ভোট বাড়বে। অভিজিৎ আমার খুব কাছের মানুষ অবশ্যই, কিন্তু কাছের মানুষ বললে এইভাবে ভোট বাড়ানো আমার মনে হয় না আর সম্ভব। কিন্তু এটা নিয়ম হয়ে গেছে ভারতবর্ষে, যত বেশি উচ্চবাচ্য কথা, যত বেশি খারাপ কথা, যত বেশি যেটার সঙ্গে রাজনীতির কোনো যুক্ত নেই সেই সব কথা বলে তারা ভাবে ভোটটা জেতা যেতে পারে। আমি এটুকু বলবো, ঘাটালে আমি গত 10 বছর ধরে আছি সাংসদ হিসেবে। আমি অন্য জায়গায় কি হয় আমি জানি না, কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রে এইখানে যত বেশি মানুষকে ভালোবাসা দেবে, মানুষ তত বেশি ভোটে তোমাকে জেতাবে। এইটাই হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কালচার। এখানে মানুষকে যত বেশি সম্মান দেবে, মানুষ তত বেশি সম্মান দিয়ে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে তুমি কত ভোটে জিতেছো। এইটাই হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের কালচার। পাঁশকুড়া মানুষের কাছে তুমি যত বেশি ভদ্র আচরণ করবে, এটা উনি বলেছেন। কাউকে চিৎকার করে বোঝানো যায় না, কথা দিয়ে বোঝানো যায় না, মাঝে মাঝে কিছু না বলেও বোঝানো যায়, মাঝে মাঝে রেজাল্ট দিয়েও বোঝানো যায়। আর মাকে নিয়ে বুঝতে পারবেন। রইল কথা 25শে মে,
আপনাদের যদি মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক এবং এরকম ধরনের রাজনীতিবিদ চাই যে মানুষকে নিয়ে ভাববে, মানুষের কথা বলবে, ভদ্র, সভ্য, শিক্ষিত এবং মার্জিত, সম্মান দিতে জানে এবং সম্মান করতে জানে, তাহলে 25শে মে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। জোর করুন আপনাদেরকে আমাকেই ভোটটা দিতে হবে বলে, কিন্তু আপনারা সবাই রাজনীতি আমার চেয়ে বেশি ভালো বোঝেন। আমার তো এবারে কেন যেন মনে হয় যে যারা বিজেপি কে ছাড়া আছে অতি কাউকে ভোট দেয়নি, তারাও হয়তো এবারে আমাকেই ভোটটা দেবে, কারণ ওনার বিজেপির প্রার্থী যেইভাবে আচরণ করছে। আমাকে অনেক বিজেপি থেকে বলেছে দাদা প্রথমবার টিএমসি কে ভোট দিতে যাবো শুধুমাত্র আপনার জন্য, এরকম আমি অনেক জায়গায় শুনছি। তো যাকে বুঝবে, আমি সবাইকে বোঝাতে পারবো না, বাট বুঝবে। আমি 10 মিনিট কথা বললাম, 15 মিনিট কথা বললাম তো আমি কি একটা ওকে আক্রমণ করলাম? আমি কি চিৎকার করলাম? এইটাই হচ্ছে কথা। যদি তোমার দল, তুমি যদি কাজ করে থাকো, কাউকে আক্রমণ করতে হয় না, কোন ধর্মের নামটাকে ইউজ করতে হয় না। মানুষ এমনি বুঝবে, মানুষ এমনি ভালোবাসা দেবে এবং মানুষ এমনি ভোট দেবে তোমাকে। 25শে মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে এবং এরই জিতা উচিত, তাহলে সকালে সকালে নিজের ভোটটা নিজে দেবেন। যদি আমাকে দিতে হয় তাহলে ইভিএম মেশিনে 1 নম্বর বাটন টিপে আপনার এই ভাইটাকে আরেকবার জন্য পার্লামেন্ট পাঠাবেন, সংসদে পাঠাবেন। আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকটা দেরি হয়ে গেল আসার জন্য, কিন্তু মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে সবাই আপনাকে ফেরাতে পারেনি, সেই জন্য আমি দেরি হয়ে গেছে। আমার ক্ষমা করবেন তার জন্য, সাবধানে বাড়ি ফিরবেন, অনেকটাই রাত হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সকলে, দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ। ঠিক আছে, সবাই আশীর্বাদ করে দাও।